বাঁচাও, কে আছো আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। খেলনা খেলনা খেলনা, মানুষ এখন আমাদের হাতের খেলনা। আমরা যখন যেভাবে খেলবো তোরা সেইভাবে খেলবি, তা না হলে পেনাল্টিতে গোল। আপনি আপনি আমাকে ভয় মারছেন কেন? কি আমার অপরাধ? তুই আমার কাছ থেকে আমার ভালোবাসার পাত্রী চুলিকে কেড়ে নিয়েছিস, তাই চুলির কাছ থেকে তোকে কেড়ে নিতে এই পৃথিবীর মাটি থেকে তোকে সরে যেতে হবে। বাঁচাও, বাঁচাও, রক্ষা করো। কে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে? আপনি ওকে ভাই মারছেন কেন? তুমি কে? আমি আমি সন্দীপ দাস। এই লোকটা তোমার এই অবস্থা করেছে, তার নাম কি? ওই অশান্ত হাজরার ভাই প্রশান্ত হাজরা। প্রশান্ত হাজরা? ও মাই গড! সায়ন, এসব কথা পরে হবে, চলো নিয়ে যাই হসপিটালে। চল চল, ওঠো ভাই ওঠো, আমাদের কাজে ভোট নিয়ে চলো, আমরা তোমাকে হাসপাতালে নিয়ে যাবো। আস্তে সায়ন, সন্দীপ মারা গেছে, চল লোকে নিয়ে যাই পুলিশ স্টেশন। হ্যালো, আরে হাজিরা বাবু, আমি পুলিশ অফিসার মিস্টার অভিরাজ বলছি। আরে না না, আমি কিছুই করতে পারবো না। সত্যজিৎ রায় সে মার্ডারটা দেখে নিয়েছে, তাহলে তো সর্বনাশ। আপনি কিছু একটা করুন অফিসার, যেভাবে হোক আমার ভাই প্রশান্তকে আপনি বাঁচিয়ে দিন। না 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 না, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। ওকে? ইয়েস, ওকে ওকে অফিসার। ও সত্যজিৎ বাবু, আচ্ছা আপনি যে বিষয়ে কমপ্লেন করছেন তাতে আপনি স্পটে ছিলেন? ছিলাম মানে, ওই সন্দীপ দাস আমার কোলেই মারা গেছে। আমি আমার ভাইপো সায়ন দুজনে স্বচক্ষে দেখেছি। ওকে নৃশংসভাবে খুন করেছে ওই অশান্ত হাজরার ভাই প্রশান্ত হাজরা। অশান্ত যাকে খুন করেছে তার আর কি প্রমাণ আছে? প্রমাণ মানে, সন্দীপ দাস মারা যাবার সময় ওর নাম বলে গেছে। তাছাড়া ওকে দেখলে আমি চিনতে পারবো। কিন্তু যখন মার্ডার হয় তখন সময় কত ছিল? দুপুর 12টাই হবে। কিন্তু সেই সময় তো তুমি আমার সাথে মার্কেট কমপ্লেক্সে ছিলে বাবা। সানা, সানা, এ তুই কি বলছিস? আমি তোর সঙ্গে দুপুর 12টার সময় মার্কেটে ছিলাম? ও নো নো নো, তুই ভুল বলছিস সানা, কারণ 12টার সময় যেহেতু ওই মার্ডারের স্পটে ছিলেন এবং আমি ওনার সাথে ছিলাম। ইয়েস। তাছাড়া ওই লোকটাকে আমরা হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিলাম। একই সময় একটা লোক দুটো জায়গায় থাকে কেমন করে? আসলে এই বিষয়ে সন্ধ্যায় মিথ্যে কথা বলছে। মিথ্যে আমি বলছি না, মিথ্যে বলছিস তুই। সাইলেন্ট সাইলেন্ট। আমি ভাবতে পারছি না আপনাদের মধ্যে কে সত্য আর কে মিথ্যে বলছে। ওদের কথায় কিছু যায় আসে না ইন্সপেক্টর। আমি বলছি ওই প্রশান্ত ওই সন্দীপকে খুন করেছে, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। দ্যাটস অল। সরি সতীশ বাবু, এদের কথা শোনার পর কেসটা নেবার ডাউট হচ্ছে। এই কেসটা আমি এসপি সাহেবের কাছে রেফার করব, তিনি নিজেই হ্যান্ডেল করবেন। ওকে, এখন আমি অন্য স্পটে যাচ্ছি। ইন্সপেক্টর, শাট আপ। ওই অশান্ত হাজরার কোম্পানিতে চাকরি করিস বলে তার ভাইকে বাঁচানোর জন্য তুই তোর বাবাকে মিথ্যুক সাজিয়ে দিলি না? তুই কি জানিস না তোর বাবা এই জীবনে একটাও মিথ্যে কথা বলেনি, যার জন্য সে চাকরি ছেড়েছে, নিজের ছেলেকে হারিয়েছে। এত সব জানার পরেও একটা লোফারের জন্য তুই মিথ্যে কথা বললি? তুই আমাকে মিথ্যুক সাজিয়ে দিলি সানা। না বাবা, ওই অশান্ত হাজরা তোমার কাছে লোফার ভেগামন হলেও এই এলাকাতে একটা সম্মান আছে। তাছাড়া সে একটা রাজনীতি দলের প্রেসিডেন্ট। অর্থ, মান, প্রতিষ্ঠা, প্রতিপত্তি সব আছে তার কাছে। ওর এই অর্থ, মান, প্রতিষ্ঠা, প্রতিপত্তির কোনো মূল্য আমার কাছে নেই। কেন না? অর্থ থাকলে ওইরকম সম্মান প্রতিপত্তি আপনার থেকেই চলে আসে। কিন্তু নিজের চরিত্র, নিজের মানবিকতা, নিজের প্রকৃতি আমি বুঝতে পারছি না সানা, অশান্ত হাসরার জন্য কেন এমন ওকালতি করছিস? সে তোর কে? সে আমার অন্নদাতা। সব থেকে বড় কথা, আমি ওর কোম্পানিতে চাকরি করে আমার পরিবারটাকে চালাচ্ছি। সেটা তোর পরিবারের ব্যাপার, তোর সমস্যা। তার মধ্যে তুই আমাদেরকে কেন জড়াচ্ছিস? কি বললি? এটা আমার সমস্যা, কিন্তু আমার সমস্যা কি তোমাদের সমস্যা নয়? না, নয়। কেন মেয়েকে বিয়ে দেওয়ার পর সে পর হয়ে যায়, তার সমস্ত সমস্যা তার স্বামী সমাধান করে। স্বামী? তা কোন আইপিএস ছেলের হাতে আমাকে তুলে দিয়েছে শুনে? একটা বেকার অপদার্থ যে কিনা স্ত্রীর হাত থেকে টাকা নেওয়ার জন্য তাকিয়ে বসে আছে। ও সানা, দয়া করে চুপ কর। চুপ করবো?
গায়ে লাগে, তাই না? বন্ধ কর সানা, বন্ধ কর। আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, তুই এখান থেকে চলে যা। হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই। তবে যাওয়ার আগে আমি বাবাকে একটা কথা বলে যাব, বাবা যেন এই অশান্ত হাজরার বিরুদ্ধে কোর্টে কিংবা থানায় একটা কথাও না বলে। তার মানে তোর কথায় যেটু নীতি আদর্শ সব ভুলে যাবে? আর ভাট, এতদিন নীতি আদর্শ কাকে ধরে কি পেয়েছে শুনে? আউট, আই সে ইউ গেট আউট। তোর মতো উচ্ছৃঙ্খল মেয়ে সে কথার মানে কোনোদিন বুঝতে পারবে না। আউট, আই সে ইউ গেট আউট। ঠিক আছে, আমি চলেই যাচ্ছি। আর যাবার সময় আমার শেষ কথাটা শুনে যা। ওই অশান্ত হাজরাকে বলবি, হাজার চেষ্টা করলেও সে তার ভাই প্রশান্তকে কোনোদিন বাঁচাতে পারবে না। এই সত্যজিৎ রায় তাকে ফাঁসি কাটে ঝুলিয়ে ছাড়বে। ইয়াস, ফাঁসি। কিন্তু তাতে আপনার কি লাভ হবে সত্যজিৎ বাবু? আরে অশান্ত হাজরা, আপনি এখানে? হ্যাঁ, আপনার সঙ্গে একটা কথা বলার জন্য আমি এখানে এসেছি। কিন্তু ও সায়ন, বলুন জেঠু, শোন। বলুন। ঠিক আছে জেঠু, ঠিক আছে। হ্যাঁ হাজরা বাবু, বলুন কি বলবেন বলুন। দেখুন সত্যজিৎ বাবু, আমি আপনার সম্বন্ধে সবকিছু জানি। আপনি চিরকাল সত্যের পূজারী, এই জীবনে কখনো মিথ্যে কথা বলেননি। তবু আমি বলতে চাইছিলাম কি, জেঠু, মিস্টার মুখার্জি লাইনে আছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। ও ইয়েস, হ্যাঁ মিস্টার মুখার্জি, একটু পরে আমি আপনার সঙ্গে কথা বলছি। কাইন্ডলি আপনি আমাকে একটু সময় দিন। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে। মিস্টার রায়। মিস্টার হাজরা, একটা কথা আপনি সবসময় মনে রাখবেন, সত্যিটাকে আমি ভীষণ পছন্দ করি। সে তো আমি জানি মিস্টার রায়, সেজন্য বলছিলাম কি, সেদিন যে মার্ডারটা হয়েছে তার নাম সন্দীপ দাস। তাকে খুন করেছে আমার যমজ ভাই প্রশান্ত হাজরা, সেটা আপনি নিজের চোখে দেখেছেন, সন্দীপ দাসের মুখ থেকে শুনেছেন। এখন আমি বলছিলাম কি, যে মরার সে তো মারা গেছে, এখন যদি আমার ভাইটা মারা যায় তাহলে আপনি বা কি লাভ পাবেন? তাছাড়া এই সন্দীপ দাস তো আপনার আপন কেউ নয়। তার মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি কি, আপনি এই কেস থেকে দূরে থাকুন। অশান্ত হাজরা, কেন শুধু শুধু এই বয়সে থানা কোর্ট কাছারির ভেতরে যাবেন, ঝামেলায় জড়াবেন, হয়রানে পড়বেন? তার চেয়ে আপনি যদি আপনার মুখটা বন্ধ করে দেন, তাহলে সব সমস্যা এক নিমেষে সমাধান হয়ে যাবে। আর তাতে আপনারও মঙ্গল, আমারও মঙ্গল। আর সেই জন্য তো আমি আপনাকে অশান্ত হাজরা, 10 লাখ টাকা দিতে চাইছি। 10 লাখ টাকা দিয়ে আপনি আমার মুখটাকে বন্ধ করে দিতে চাইছেন? একেবারে না মিস্টার রায়, এ তো আমার তরফ থেকে আপনাকে সামান্য একটা গিফট। এরপর আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। আরে নিন 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 প্লিজ। দেখুন ইন্সপেক্টর, মিস্টার হাজরা কিরকম আমার জেঠুকে ঘুষ দিতে চাইছেন। একই মিস্টার হাজরা? কি মিস্টার অভিরাজ, আপনি এখানে? হ্যাঁ, জেঠুর কথা মতো উনাকে আমি এখানে নিয়ে এসেছি। মিস্টার রায়। মিস্টার হাজরা, আপনার আসল চরিত্রটা জানিয়ে দেওয়ার জন্য আমি সায়নকে ফোন করতে বলেছিলাম। এবার দেখুন ইন্সপেক্টর, ওই প্রশান্ত হাজরা খুন করেছে বলে আমি যাতে মুখটা খুলতে না পারি, তার জন্য তার ভাই এই অশান্ত হাজরা আমাকে 10 লক্ষ টাকা ঘুষ দিতে চাইছেন। ওই সি, আমি ভাবতে পারছি না মিস্টার হাজরা, আপনার মতো একজন ওয়েটফুল লোক এমন ঘুষের খেলা খেললেন। ভুল 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 বলছেন মিস্টার অফিসার, আপনি ভুল বলছেন। কেননা এ টাকা আমার নয়, এ টাকা এই সত্যজিৎ রায়। হোয়াট ননসেন্স! এই টাকা আমার? ইয়েস, এই টাকা আপনি আপনার ভাইপোকে দিয়ে আমাকে কল করে এখানে এনে ঘুষ দিতে চাইছেন মিস্টার সত্যজিৎ রায়। ইউ ভেরি স্যাড ইন্সপেক্টর। আরে আপনার মাথা ঠিক আছে তো? আমি আপনাকে ডেকে এত টাকা ঘুষ দেব কেন? কিসের জন্য? ঘুষ দেবেন এই জন্যই যে ওই সন্দীপ দাসকে আমার ভাই খুন করেনি। ভুল করেছি আপনার ভাইপো সায়ন রায়। আমার খেলাটা কেমন লাগলো মিস্টার হাজরা? এক্সেলেন্ট, লাজবাব। আরে আপনারা এইভাবে হাসছেন কেন সত্যজিৎ বাবু? হাসছি এই জন্য যে নির্বোধ যাকে ফেলার জন্য গর্ত খনন করে, সেই গর্তে নিজেরা এক সময় পড়ে মরে। তার মানে সায়ন, বলুন জেঠু। এই মোবাইলে যে ভিডিও রেকর্ডিংটা করা হয়েছে, কিছুটা অংশ ওদের দেখিয়ে দে। ঠিক আছে জেঠু। না, লাশান
সত্যজিৎ বাবু, ইন্সপেক্টর, একটু আগে কি বলেছিলেন? কেসটাকে এসপির কাছে হ্যান্ড ওভার করবেন। না মানে আমি ভয় নেই অফিসার, ভয় নেই। এই ভিডিও রেকর্ডিং এর একটা কপি আমি এখনই এসপি সাহেবের কাছে পাঠিয়ে দিচ্ছি। না ওকে না আসল না সত্যজিৎ বাবু। এবার বলুন ইন্সপেক্টর, আপনার অবস্থা এবার কেমন হবে? দয়া করে কাজটা আপনি করবেন না সত্যজিৎ বাবু। তাহলে যান, এখনই আপনি প্রশান্তকে অ্যারেস্ট করুন। সত্যজিৎ রায়, Yes! এখনই আমি ওকে অ্যারেস্ট করে হাজতে পাঠিয়ে দিচ্ছি। তাই যান। না অফিসার, আপনি যাবেন না, আপনি যাবেন না অফিসার, অফিসার। ওই সত্যজিৎ রায়, এই কাজ করে তুই কিন্তু আগুনের সঙ্গে খেলা শুরু করলি। আমি পার্টি প্রেসিডেন্ট অশান্ত হাজরা, জ্যান্ত মানুষকে মারতে ভেঙে দিই তোর পাঁচড়া, মাথায় আমার হাই পারা। তোর সেই পাড়াকে আমি কান্নার ধারা করে ঝরিয়ে দেব। তোর ভাইয়ের সঙ্গে তোকেও আমি জেলে ভরবো। সে পর্যন্ত তুই লাস্টিং করবি না। জেল থেকে আমি আমার ভাইকে মাত্র 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে আনবো, তারপর এখানে শুরু হবে ভূমিকম্প। তার আগে তোর সব কথা মিডিয়ায় ফ্লাশ হয়ে গেছে। এবার আমি তোর পলিটিক্যাল ক্যারিয়ার ফাঁস করে দেব। তাই বলছি, টাকা ভর্তি অ্যাটার্জিটা নিয়ে ভালোই ভালোই এখান থেকে পালিয়ে যা। আর যাবার সময় একটা কথা জেনে যা, সত্যজিৎ রায়, মানুষ তো খেলনা নয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। বাঁচবে মরবে যুদ্ধ করবে, বাঁচবে মরবে যুদ্ধ করবে, এটাই তো তার পরিচয়, এটাই তো তার পরিচয়। মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়, মানুষ তো খেলনা নয়। অর্ডার অর্ডার। সমস্ত বাদী বিবাদী সরকারি উকিল তাদের সাক্ষীর সত্য সাক্ষ্য প্রমাণে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি প্রশান্ত হাজরা সন্দীপ দাসের প্রকৃত খুনি। তাই ভারতীয় পিনাল কোডের দফা 302 এবং 302 এর এ ধারায় আসামিকে ফাঁসির হুকুম দেওয়া হলো। আমি ভাবতে পারছি না, সন্ধে করে রাত্রি হতে চললো, এখনো পর্যন্ত ভাইটা বাড়ি ফিরে এলো না। ও আমাদের বোনের বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে গেছে। ভগবান করুন ও জন্য ফিরে এসে বলে, দাদা সাথীর বিয়ের ডেটটা ফাইনাল হয়ে গেছে। দাদা, দাদা, এই যে দাদা, খাবে এসো দাদা। কি করে খাই বলতো? সাগর এখনো বাড়ি ফিরেনি। তাছাড়া ও আমার পাশে বসে না থাকলে আমি কি কখনো কিছু খেয়েছি? কিন্তু ছোটদা কোথায় গেছে? ওই তো তোর বিয়ের ব্যাপারে কথাবার্তা বলতে গেছে। আমি এখন বিয়ে করব না দাদা। তাহলে এত খোঁজাখুঁজি করার কি দরকার আছে? তাছাড়া আমি তোমাদের কি এমন খেয়ে যাচ্ছি যে আমাকে তাড়ানোর জন্য এত ব্যস্ত হয়ে পড়েছো? ওরে পাগলি, সব মেয়েরা বাবার বাড়িতে খেয়ে যায় বলে কি তাদের বিয়ে দেওয়া হয়? বর্দা? না রে না, তাদের নারী জীবন সার্থক করার জন্য তাদেরকে স্বামীর ঘরে পাঠাতে হয়। তাছাড়া ভাই যার সঙ্গে কথা বলতে গেছে সে ভদ্রলোক রামহরি দাস, একজন রিটায়ার্ড অফিসার, তার একমাত্র ছেলের সঙ্গে তোর বিয়ে। ওরে বোন, মেয়েদের কাছে স্বামী শ্বশুরের ঘরে তো হচ্ছে মহাতীর্থ রে। সেই মহাতীর্থ আমার দরকার নেই দাদা। আমি এখানেই থাকবো, তোমাদের পাশে পাশেই থাকবো, আর তোমাকে জড়িয়ে ধরে বলবো, কি বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গখানি। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গখানি। বাসবো ভালো, রাখবো ভরে আমরা
ভালো রাখবো ভরে, বাসবো ভালো রাখবো ভরে। এই, চুপ, চুপ, চুপ। আমি এখন বিয়ে করবো না দাদা, আমি এখানেই থাকবো। এই তা তুই যদি এখানে থাকবি তোর ওর কাছে থাকবি কে? ও মানে? যার সঙ্গে তোর বিয়ে ফাইনাল করলাম। এই তোর মুখটা এরকম ধান সেদ্ধ করা হাড়ি মতো হয়ে গেল না? সেটা তোমার জানা দরকার নেই, খাবে এসো। খাবে এসো? এই ও কখন খাবে রে? ভাই দাদা সাথীর বিয়ের ডেটটা ফাইনাল করে নিলি তো? হ্যাঁ দাদা, ওনারা সাথীর ছবি দেখে খুব পছন্দ করেছে। তবে তবে ওনারা একবার সাথীকে দেখবেন, তারপরে বিয়ে একদম ফাইনাল। এই পঙ্গু দাদাটার মাথা থেকে তুই একটা বোঝা নামিয়ে দিলেন ভাই। দাদা মৃত্যুসজ্জায় বাবাকে কথা দিয়েছিলাম সাথীর বিয়েটা আমরা ধুমধাম করে দেবো, ভগবানের চেয়ে সেটাও হয়ে যাবে। এই ভাই ওদের ডিমান্ডের কথা কিছু বললি না না তো? দাদা, ওনাদের কোনো ডিমান্ড নেই। ওনাদের নিজস্ব বাড়ি আছে, চাষের জমি আছে, ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ক্লার্কের চাকরি করছে। বাহ! দাদা ভগবান যদি কৃপা করেন আমাদের সাথী ওখানে খুব হাসি খুশিতে থাকবে। আচ্ছা ভাই ওরা কবে আসছে? আগামীকাল। আগামীকাল? আরে এত অল্প সময়ের মধ্যে? না দাদা তুমি কোনো টেনশন করো না, আমি তোমার বোমাকে সব বলে রেখেছি, সে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে রাখবে। এই শানা, শানা, এই শানা, কাকে ডাকছিস? বৌমা এখনো বাড়ি ফেরেনি। এ তুমি কি বলছো দাদা? তোমার বৌমা এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি? কোনদিন রাত্রি 10টা-11টা ছাড়া বাড়ি ফিরেছে? আজ ফিরে আসবে। কিন্তু তার অফিস টাইম তো 5টা শেষ হয়ে যাওয়ার তুই কথা। তো একদণ্ড ঘরে থাকিস না, এসব কথাকে বলবে কে? কেন তুমি তাকে বলবে, তুমি তাকে জিজ্ঞাসা করবে। তা হয় না রে সাগর, তা হয় না। চাকরি করে ওই তো সংসারটা চালাচ্ছে, ওর দয় তোমরা বেঁচে আছি। এইসব কথা বলে ওর স্বাধীনতা হস্তক্ষেপ করলে? এই কি স্বাধীনতা? চাকরি নামে বাড়ির বউ রাতে 10টা-11টা পর্যন্ত বাড়ির বাইরে থাকবে, তুমি স্বাধীনতা বলছো? কি আর বলবো বল, অ্যাক্সিডেন্টে আমার চাকরিটা চলে গেল দাদা, তুইও বেকার। এইসব কথা বলার সাহস আসবে করতে? না দাদা, ও কথা বলো না দাদা, ও কথা বলো না, বরং খিদে উপোস করে মরে যাবো। তবে স্বাধীনতার নামে তার স্বেচ্ছাচারিতাকে কিছুতে মানতে পারবো না। সাগর, দাদা আমি এক্ষুনি তার অফিসে যাবো, কি দেখবো চাকরির নামে তার আসল স্বরূপটা কি। এই সাগর ওখানে যাস না ভাই, আমার কথাটা শুনে যা। সাগর, সাগর ওখানে যাস না, আমার কথাটা শোন। সাগর, সাগর। হ্যালো, হ্যালো। হ্যালো সাথী। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার কথা শোনো। কাল সকাল 6টার মধ্যে তুমি পার্কে চলে এসো, কেমন? আরে বাবা কি হয়েছে বলবে তো? কি বলবো? কোথাকার রামহরি দাসের ছেলের সঙ্গে আমার ছোটদা বিয়ে ফাইনাল করে দিয়েছে। তাহলে আমাদের ব্যাপারটা তুমি আকাশটাকে বলে দাও। তুমি বলতে পারছো না? আমি বোন হয়ে কথাটা কি করে বলি বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি ব্যস্ত হও না, আমি সময় সুযোগ বুঝে আকাশদা কিংবা সাগরদাকে সবকিছু বুঝিয়ে বলবো। ততক্ষণে হাতের গুড় পিমড়ে খেয়ে যাবে। তার চেয়ে ওরা যাতে আমাকে দেখতে আসতে না পারে তুমি সেই ব্যবস্থাই করো, না হলে কিন্তু আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। ওহো, রিল্যাক্স সাথী রিল্যাক্স, তুমি কোনো টেনশন নিও না, আমি যে কোনো একটা ব্যবস্থা করবই করব। কারণ সায়ন সাথী জানি বলি তুমি শুনি বারবার, কি বলো? তোমায় যে ভালোবাসি বলছি আবার। যদি কাছে পেতাম তাহলে কি যে হতো বলো না, বলো না। জেগে জেগে আমার স্বপ্ন দেখো না, অনেক রাত হলো এবার তুমি বলো না। কান্তারে বলি তুমি শুনো বারবার, তোমায় যে ভালোবাসি বলছি আবার। যদি কাছে পেতাম তাহলে কি যে হতো বলো না। জেগে জেগে আমার স্বপ্ন দেখো না, অনেক রাত হলো এবার তুমি বলো না। ঝিরিঝিরি বৃষ্টিতে ঝড় বাতাস, চমকালো বিদ্যুৎ যদি আকাশ। ঝিরিঝিরি বৃষ্টিতে ঝড় বাতাস, চমকালো বিদ্যুৎ যদি আকাশ। ধারক ধারক কি যায় আসে, মায়েরে আমি জানি তুমি তো রয়েছো পাশে। দুষ্টু হলে তখন
লা 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 লা। ভাইটার ফাঁসি আজ 5 দিন হয়ে গেল। যে অশান্ত হাজরা বিপক্ষদের মৃত্যুর ফরমান জারি দেয়, আর সে নিজে তার ভাইয়ের মৃতদেহ শ্মশানে এনে পোড়াতে বাধ্য হয়েছে। কিন্তু এখন আমি কি করব? যাদের জন্য আমার ভাইটার অকাল মৃত্যু হয়েছে তাদেরকে মেরে আমি প্রতিশোধ নেব, না আত্মহত্যা করব? আত্মহত্যা না প্রতিশোধ? ইয়েস, আমি প্রতিশোধ নেব, কারণ আমি স্বয়ং অশান্ত হাজরা। চোদ্দ মানুষকে মারতে ভেঙে দিই তোর বাজরা। এই কি সারা, সবাই অফিস থেকে বাড়ি চলে গেছে, অথচ এত রাতে এখনো তুমি বাড়ি যাওনি। কি করে যাব স্যার? আপনার ভাইয়ের ফাঁসি হয়ে যাওয়ার পর আপনার এই দুঃখ, এই অস্থিরতা, না স্যার না, আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। আর এই সব ঘটে গেল আমার বাবার জন্য। ওই ইউ ফরগেট ইট, সারা ফরগেট ইট। কত সচেতনা রাস্তি, আমি ওসব ভুলে যেতে চাই। স্যার, কিন্তু একটু ড্রিঙ্কস বানিয়ে আনতে পারবে? ও শিওর, আমি এখনই নিয়ে আসছি স্যার, আমি এখনই নিয়ে আসছি। সোনা মদ আনতে গেল, এবার আমি ওকে নিয়ে খেলবো, কারণ আমার একমাত্র টার্গেট ওই সত্যজিৎ রায় আর তার বাস্টার্ড ভাইপো সায়ন। আর সেই জন্য সানাই হবে আমার খেলার ট্রাম কার্ড। আমার স্ত্রী সানা কোথায় মিস্টার হাজরা? একই সাগর, তা তুমি হঠাৎ আমার অফিসে? আসতে বললাম, তা আপনার অফিস আওয়ারটা কতক্ষণ বলবেন? হ্যাঁ, বলতাম, কিন্তু এটা তো কোনো সরকারি অফিস নয়। কেন, বেসরকারি অফিসের কি কোনো সময়সীমা থাকে না? হয়তো থাকে, কিন্তু এই হাজরা কোম্পানির অফিস টাইমটা তার ইচ্ছায় খোলে, আবার তার ইচ্ছায় ওভার হয়। তাহলে ভেতরে গিয়ে সানাকে বলুন যে আমি এসেছি। আই এম নট ইউর অথরিটি। অশান্ত হাজরা। এই সাগর, কি হয়েছে স্যার? আপনি এইভাবে উত্তেজিত হয়ে পড়েছেন কেন? আমি তো আপনার জন্য ড্রিঙ্কস। দেখি তুমি? আমি দেখতে এসেছি অশান্ত হাজরা অফিস রুমে সানা দেবীর হাতের এই মদের বেগটা কতটা সুন্দর লাগে। বাট ভাই, রাত 11টা পর্যন্ত অফিসে তুমি এই কাজ করছো? অফ কোর্স, সি ইজ মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ফেভারিট কাজে। কাম অন সানা, পেকটা দাও, সানা পেকটা দাও। স্যার ধরুন আপনি। এই সাগর, অশান্ত হাজরা, বেশি চিৎকার করলে বাকি চালটাও কিন্তু বাদ দেবো না। সাগর, পেকটা ফেলে দাও। না ফেলবো না। আমি বলছি পেকটা ফেলে দাও। না আমি ফেলবো না। ফেলে দাও বলছি। সাগর, বাড়ি চলো। না যাবো না। চলো বলছি। চলো সাগর, চলো বলছি। না, ওই সাগর দাস আমার গলে চড় মেরে তার স্ত্রী সানাকে নিয়ে ভাবে চলে যেতে পারে না। এর আমি প্রতিশোধ নেব। তাই আমার প্রতিশোধ লিস্টে আরো একটা নাম এন্ট্রি হলো, সাগর দাস। আমি তোকে ছাড়বো না, ইউ উইল বি নো হিয়ার, ইটস মাই প্রমিস। কারণ আমি অশান্ত হাজরা, মানুষকে নিয়ে খেলতে জানি, ভেঙে দিয়ে তোর পাজরা। দাদা কোথায় গেল? ওদিকে সাথীকে দেখবার জন্য বাড়ি থেকে লোকজন চলে এসেছে, আর দাদা যে কোথায়? আমি এসে গেছি রে ভাই, এসে গেছি। ওরা কি সব এসে গেছে? হ্যাঁ দাদা, ওনারা স্টেশনে পড়েছেন। তুমি এক কাজ করো, ভেতরকে জল খাবারের ব্যবস্থা করো, আমি গিয়ে ওনাদের স্টেশন থেকে নিয়ে আসছি। না না, তুই জল খাওয়ার ব্যবস্থা কর, আমি তোর কান্তি যাচ্ছি। তুমি যাবে? হ্যাঁ। কেন, তোমার বোমা কোথায়? বৌমা তো অফিসে বলে বেরোচ্ছি, ওর কথা ছাড় তো ভাই। তুই এক কাজ কর, তুই টিফিনের ব্যবস্থা কর, আমি ওদের কান্তি যাচ্ছি। সাবধানে যে দাদা, সাবধানে যে, কিন্তু সাবধানে। ওহো, বেরোতে অনেক লেট হয়ে গেল। কোথায় যাচ্ছ?
যেখানে আমি সব দিন যাই। কিন্তু আমি না তোমাকে বলেছিলাম আজকে ছুটি নিয়ে বাড়িতে থাকতে? কিন্তু আমার ছুটি তো আমি নিইনি। তুমি কি বলছো? আজকে সাথীকে দেখবার জন্য ওনারা চলে এসেছেন আর তুমি অফিসে যাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? কেন? ওরা তো আর আমাকে দেখতে আসছে না। মানে যাকে দেখার জন্য আসছে সে তো বাড়িতেই আছে। তাছাড়া ওরা তো কোনো রাষ্ট্রপতির মেয়েকে দেখতে আসছে না যে আমাকে বাড়িতে থেকে ওদের রিসেপশন করতে হবে। জানা মফস্বলের কয়েকজন লোক আসছে, ওদের চা বিস্কিট আর মিষ্টি মুখ করিয়ে দিলেই তো কাজ শেষ। কাজটা কি করে হবে সেটা আমি বুঝবো, কিন্তু আমি যখন তোমাকে বলেছি আজ তুমি অফিসে যেতে পারবে না, কিন্তু আমি যখন বলেছি তখন আমি অফিসে যাব। শানা, একজন রোজগার স্ত্রীকে একটা বেকার স্বামী কোনোদিন কোনো আদেশ করতে পারে না। ওই শানা, এই সাগর দাস, হাতটা নামিয়ে কথা বল, কারণ এই শানা তোমাদের তিনজন বেকার মানুষকে প্রতিপালন করছে। তোমার এই পঙ্গু ভাই ইউজুলেস বনের সাথে সাথে তুমি আমার রোজগার টাকায় খাচ্ছ পচ্ছ বেঁচে আছো, আর তা না হলে ওই ভিখিরিদের মতো নগ্ন হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা চাইতে। সব শানা সব। তার আগে তুমি তোমার গর্জন বন্ধ করো, না হলে আমার অর্জন করা টাকায় তোমরা কেউ খেতে পাবে না। মাইন্ডেড? শানা, সাগর দাস, স্ত্রীর কাছে সব শোনার আগে মরে যাওয়াই উচিত, মরে যাওয়াই উচিত, মরে যাওয়াই উচিত। সাগর রে! দাদা তুমি কাঁদছো কেন? ওরে ভাই, যারা আমাদের সাথীকে দেখতে এসেছিল তারা গ্রামের মোড় থেকে ফিরে গেছে ভাই। কেন দাদা কেন? ওখানে কি একটা ছেলে নাকি বলেছে আমাদের সাথী নাকি একজনকে ভালোবাসে, না সে নাকি কলঙ্কিনী। সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে। আমাদের সাথে নিষ্কলঙ্ক, সে কাউকে ভালোবাসতে পারে না। আমি কথা চ্যালেঞ্জ করে ওনাদের ফিরে আনতে যাচ্ছি দাদা, ওনাদের ফিরে আনতে যাচ্ছি। ওরা গেলে ওরা আর ফিরে আসবে না রে ভাই, কারণ ভগবানের মানুষের জন্য আজ আমাদের এই অবস্থা। নইলে আমি অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে যাব কেন? বৌমা কোথায় কোথায় খাওয়ার খোঁটা দেবে কেন? সাথীর বিয়েটা ভেঙে যাবে কেন? তুই বা বেকারত্বে জ্বালায় নিজের গালে নিজে চড় মেরে নিজেকে শাসন করবি কেন? ওরে সুখ আমাদের ভাগ্যে নেই রে ভাই। তাই তো ভগবানকে ডেকে ডেকে বলি, কান্দাবি রে দয়াল, কত কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল, ওরে গেল না আমার দুঃখেরই কপাল। আরে কত কান্দাবি রে দয়াল, কত কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল, ওরে গেল না আমার দুঃখেরই কপাল। এবার বিশ্বাস হলো তো আমি যা বলি আর তাই করি? কিন্তু যারা আমাকে দেখতে এসেছিল তারা আমার নামে খারাপ কথা বলে গেছে। তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে শুনে ওরা চলে গেছে। ওদের তাড়ি দেওয়ার জন্য আমি আরো খারাপ খারাপ কথা বলতাম। সায়ন, জানো সাথী, রামেরচন্দ্র চণ্ডীদাস হাজার কথা শুনেও প্রেম করেছেন। মসনু তো লাইলার জন্য পাগল হয়ে গেছেন। আর আমি না হয় তোমাকে জীবন সাথী রূপে পাওয়ার জন্য তোমার মতো চাঁদের গায়ে একটু কলঙ্ক লাগিয়েছি। কিন্তু তোমার এই কলঙ্কের জন্য পঙ্গু বরদার চোখে জল ছড়ছে। ছোটদার হাই প্রেশার, যে কোনো মুহূর্তেই চর থাপ্পড় কষে দিতে পারে। সেই চরের আঘাত থেকে তো আমার গায়ে লাগবে সাথী। সে আমি জানি সায়ন। আমি কায়া হলে তুমি তার অনুভূতি, আমি মায়া হলে তুমি তার অন্তর, আমি বর্তমান হলে তুমি তার ভবিষ্যৎ। সেই ভবিষ্যৎ করতে এই বর্তমানকে আর দূরে দাঁড় করে রেখো না। মায়ার বন্ধনে আবদ্ধ করে তুমি আমাকে তোমার করে নাও। সাথী, ছোট বৌদি সানা দুর্ব্যবহার আমি সহ্য করতে পারি না। অসহায় বরদার চোখের জল সব সময় আমাকে চিন্তার মধ্যে রাখে। আর ছোটদার সাগরে অন্তরে ভাটা টান দেখে আমার মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে। না সাথী না, আমি থাকতে তুমি মরতে পারো না। শুধু একটু সময় দাও, যেটুকু আগে ক্যাপচার করি, তারপর তোমার স্মৃতিতে সিঁদুর দিয়ে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাব। তারপর তুমি আমি ফুলের বাসরে পদ্ম আর প্রজাপতি আকাশ আর চাঁদের মতো ছন্দ তুলে বলবো, সাথী শানিশা শানিশা শানিশা, বাবারে বাবারে বাবারে,
shani dha pa shani dha pa shani dha pa shani dha pa ni dha ni dha pa ফাগুনকে লাগে না ভালো বিনা রঙের খেলা রাতিটা লাগে না ভালো জোছনা না ভুলে পড়ে তুমি আমার আমি তোমার ও সাথী রে তুমি বিনা জীবন লাগে সাথী হারা দিশাহারা ও প্রিয়া প্রিয়া রে ফাগুনকে ডাকে না ভালো বিনা রঙের খেলা রাতিটা লাগে না ভালো জোছনা না ভুলে পড়ে তুমি আমার আমি তোমার ও সাথী রে তুমি বিনা জীবন লাগে সাথী হারা দিশাহারা ও প্রিয়া প্রিয়া রে এই হৃদয়ে সব সময় দেখি আমি তোমার ছবি কত আশারে এসেছি আমি তুমি আমার মন কবি এই হৃদয়ে সব সময় দেখি আমি তোমার ছবি কত আশারে এসেছি আমি তুমি আমার মন কবি তুমি আমার আমি তোমার ও সাথী রে তুমি বিনা জীবন লাগে সাথী হারা দিশাহারা ও প্রিয়া প্রিয়া রে দিশাহারা ও প্রিয়া প্রিয়া রে কি ফ্যান্টাস্টিক প্রেম! এদের এই প্রেম দেখে আমার মাথা ঘুরছে। মনে হচ্ছে কেউ যদি ভালোবাসতো তাহলে আমিও পক্ষীরাজ ঘোড়ায় চড়ে হুশ করে উড়ে যাবো ওই অচিন দেশে দীপান্তরের মাঠে, যেখানে কোনো হিংসা মারামারি অশান্তি নেই, শুধু ভরা আছে ভালোবাসা। জুলি, জুলি, তুই কোথায়? কোম্পানির অফিস থেকে গাড়ি করে আসছিলাম, হঠাৎ বাইরে যাবে বলে বেরিয়ে এসে মেয়েটা যে কোথায় গেল বুঝতেই পারছি না। জুলি, জুলি, তুই কোথায়? জুলি, 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 দেখি আমার জুলি অজ্ঞান হয়ে গেছে। কেষ্টা, কেষ্টা, দাদার গাড়ি থেকে জলের বোতলটা নিয়ে ছুটে আয়। কি হয়েছে? কি হয়েছে গিন্নিমা? কি হয়েছে? কি দিদিমণি এখানে পড়ে আছে কেন? আমার জুলি অজ্ঞান হয়ে গেছে। না গিন্নিমা না, আমি থাকতে সেটা হবে না। আমি এক্ষুনি দিদিমণিকে সুস্থ করে দিচ্ছি। আগে জল দে, জল দে। দিদিমণি, দিদিমণি ওঠো, ওঠো দিদিমণি, ওঠো, ওঠো দিদিমণি। জুলি, আমি ঘর বাঁধবো, আমি প্রেম করবো, আমি বিয়ে করে বাসর ঘরে যাব। দিদিমণি ডাকিস না, ডাকিস না, কেষ্টা, ডাকিস না। ও বোধহয় এবার পুরোপুরি পাগলি হয়ে যাবে। না গিন্নিমা না, আপনার মতো মায়ের এত ধন সম্পত্তির একমাত্র উত্তর সূরীয় জুলি মেম সাহেব, ও যদি পাগলি হয়ে যায় তাহলে কি হবে এত টাকা পয়সা? তাই আজই আমি ওকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। কোন
বড় ডাক্তারের কথা বলছিস কেষ্টা? কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে লন্ডন পর্যন্ত যত বড় বড় ডাক্তার আছে সবাইকে আমি জুলিকে দেখিয়েছি, কিন্তু কেউ ওর পাগলি হয়ে যাওয়ার কোনো কারণ বলতে পারেনি। কেউ বলেছে ও আপনা আপনি ভালো হয়ে যাবে, আবার কেউ বলেছে মেন্টাল হসপিটালে নিয়ে গিয়ে কারেন্টের শক দিতে হবে। তাহলে চলুন মা, চলুন আজ এই হসপিটালে নিয়ে গিয়ে কারেন্টের শক দেওয়ার ব্যবস্থা করি। আমার একমাত্র সন্তানকে আমি ইলেকট্রিক শক দেব? এতে যে কত কষ্ট হয় তাকে তুই জানিস? সেই যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা থেকেও ভয়ঙ্কর। মা হয়ে আমি সে যন্ত্রণা সহ্য করতে পারবো না, আমি সে যন্ত্রণা সহ্য করতে পারবো না। তাহলে কি হবে মা? দিদিমণি কি সারা জীবন পাগলি হয়ে এই ঘরে পড়ে থাকবে? আমি তো ছোটবেলা থেকে দেখেছি হাসি খুশি নাচে গানে এই ঘরটাকে ভরিয়ে রাখতো। কলেজ থেকে ফিরে খাওয়া দাওয়ায় একটু এদিক ওদিক হলেই তার সে কি রাগ চিৎকার। থাকিসটা থাক, ওসব কথা তুই আর আমাকে মনে করিয়ে দিস না। সেসব দিনের কথা মনে পড়লে আমি বোধহয় মরে যাবো। থাকিসটা আমি শুধু ভাবছি তুই আর আমি কি সারা জীবন বেঁচে থাকবো? আমরা চলে যাওয়ার পর আমার জুলির কথা কে ভাববে? এই লক্ষ লক্ষ টাকার প্রপার্টি, ধন দৌলত, কোম্পানি, এইসবের দায়িত্ব কে নেবে? কে ভোগ করবে এইসব ঐশ্বর্য? মা, এর জন্য আমার মনে একটা কথা এসেছে। আমি বলছিলাম কি কোন একটা দিন দুঃখী ছেলেকে এনে তার সঙ্গে দিদিমণির বিয়ে দিয়ে দিলে হতো না? বর্তমান দিনের কোন ছেলে কি সেটা মানবে? মানবে গিন্নিমা, মানবে। আপনার এত ধন সম্পত্তি দেখলে যে কোনো ছেলেই এখানে পড়ে থাকবে। আমি কি সেটা মানিনি না চাইনি? চেয়েছিলাম, মনে মনে স্বপ্ন দেখেছিলাম আমার জুলি লাল বেনারসি পরে, লাল অন্যায় মুখ থেকে ফুলের মালায়, কপালে চন্দনের ফোঁটা পরে কোণের বেশে বেদিতে বসবে, আর একটা রাজপুত্রের মতো ছেলের সঙ্গে তার বিয়ে হবে। তাই দেখে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কিন্তু সেরকম ছেলে কোথায় পাবে? পাবো গিন্নিমা, পাবো। আমি একজন নাম করা ঘটকের কাছে আউট টাইমে কিছু কাজ করে দিই। আমি জানি না হওয়া কাজকে ও ছলে বলে যে কোনো কৌশলে করে দেয়। আপনি যদি বলেন আমি একবার ওর সঙ্গে কথা বলে দেখবো। আরে এতে আমাকে বলার কি আছে? তোকে কি আমি কোনোদিন পর বলে ভেবেছি? তুই কি জুলির আপন ভাই চেয়ে আপন নয়? না, দিদিমণিকে আমি আপনজন বলেই মনে করি। তাই তো এক্ষুনি যাবো আমি এই ঘটকের কাছে। যেমন করে হোক বুঝিয়ে সুঝিয়ে ওকে এখানে আনবো। আপনাকে আমি নিশ্চিন্ত করবো মা। এ আমার ভগবানের নামে শপথ। ভগবান, কেষ্টার শপথ তুমি পূরণ করো ঠাকুর। একটা ছেলেকে নিয়ে এসে আমার জুলির সঙ্গে বিয়ে দিয়ে ওকে তুমি ভালো করে দাও ঠাকুর। এই দুর্বিষহ যন্ত্রণা থেকে তুমি আমায় মুক্তি দাও ঠাকুর, তুমি আমায় মুক্তি দাও, তুমি আমায় মুক্তি দাও। রাধা, রাধা, কি হলো বাবা? তোমার গোসারের মতন হাম্মা করে চিৎকার করছো কেন? আরে চিৎকার করছি কার সাথে? এনে ধর। এটা কি? এটা হলো পোস্টার। ওই ঘরের সামনে ঝুলিয়ে দিবি, আর যে আসবে তার কাছ থেকে প্রথমে 100 টাকা ফিস নিবি। 100 টাকা ফি? হ্যাঁ, টাকা ছাড়া কারোর সঙ্গে একটা কথাও বলবি না। কিন্তু ওতে কি লেখা আছে? এইতে লেখা আছে মো জো সমো। মো মানে মধ্যস্থ, জো মানে জরুরি, স মানে সাধু, মো মানে মহন্তি। এক কথায় মধ্যস্থ, জরুরি তো সাধু মহন্তি। ওরে বাপ রে বাপ! একদম হাসবি না। আরে কথাটা অনেক লম্বা ছিল, তাই আমি শর্টকাট করে লিখেছি মোজো সম অফিস। অফিস? ইয়েস, অফিস। যে জরুরি ভিত্তিতে বিয়ে করতে চাইবে সে আলপথ তোমার কাছে আসবে। আমি তাকে ক্যাচ করব। এই নে ধর, তুই পোস্টারটা লাগা, আমি তো ততক্ষণে ওই ঘরের ভেতর থেকে আসছি। হ্যাঁ, তাই যাও। আর আমি ততক্ষণ এই পোস্টারটা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। তারপরে ওই লোক যখন 100-200 টাকা ফি দেবে, সেখান
থেকে আমি কিছু টাকা হাতিয়ে নেব, তারপরে ওই মোবাইলে রিচার্জ করে ওকে ফোন করে বলবো, হ্যালো তুমি কেমন আছো? খুব একটা ভালো নেই রে রাধা। উড়ি 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 আমার ক্যাশ, এই কি একটা গন্ধ আসছে। হ্যাঁ, ওটা আমার গা থেকে বেরোচ্ছে। এ কি রে আমার ক্যাশটা? এ রাধা, তুই আমাকে জড়িয়ে ধরতে এসে দূরে সরে গেলি কেন? এই ক্যাশটা তুই প্যান্টে করেছিস? আমি না তোর বাপ আমার গায়ে প্রস্রাব করে দিয়েছে। সে কেমন করে তোর গায়ে ওটা করলো? আরো কেমন করে জিজ্ঞাসা করছিস? ওই দুদিন আগে ফোনে তুই আমাকে বলেছিলি না দেখা করার জন্য? আরে সেই জন্য তো সারা রাত আমি জানালা খুলে বসেছিলাম। আমিও তো সকাল হওয়ার আগে তোদের বাড়ির দিকে আসছিলাম, কিন্তু দুটো কুকুর আমাকে তাড়া করলো। আমি অমনি দৌড়তে ঢুকে পড়লাম তোদের বাথরুমের ভেতরে। আরে কুকুর দুটো তো শুঁকতে চলে গেল, আর মশা, ওরে বাবারি, মশা আমার জীবন নিল। শেষে তোর বাপটা এসে আমার উপরে ইয়ে করে দিল। চেঁচা করছিস কেন? ওর ইয়েতে তো গন্ধ আমি জানবো কি করে? এ রাধা, তোর বাপের কি ডায়াবেটিস আছে? কি গন্ধ! আমার জন্য তুই এত গ্যাস হজম করলি কেষ্ট? তুই আমাকে এত ভালোবাসলি আর কি হবে রাধা? তোর বাপটা যেভাবে ঘিরে বসে আছে তাতে। আরে বাবা, আর জেগে বসে থাকতে পারবে না। দেখতে পাচ্ছ না ঘরের সামনে পোস্টার, ওতে কি লেখা আছে? মজাসম, মানে মজুসনের অফিস। বাবাতে সব সময় থাকবে, আর যে আমার সঙ্গে দেখা করতে আসবে তাকে 100 টাকা ফি দিতে হবে। তার মানে তোর সঙ্গে দেখা করার জন্য রোজ আমাকে 100 করে টাকা দিতে হবে? হ্যাঁ, কারণ আমার মতে রাধা তুমি কোথাও পাবে না। রাধা কেউ এসেছে নাকি রে? হ্যাঁ বাবা, একজন এসেছে। মাত্র একজন? তা তুমি কে বাবা? আমি ওই যশোদা দেবীর বাড়ির সব কিছু কেষ্টা। তাহলে তুমি রাধার কাছে কেন? এখানে এসে বলো। তুমি ফ্রিজ দিয়েছো? ফ্রিজ না বাবা, দেয়নি। সে কি রে, সকাল থেকে পোস্টার লাগিয়েছিস, এখনো পর্যন্ত বউনি করতে পারিসনি? তোর দ্বারা কিচ্ছু হবে না। যা তুই এখন ঘরে ভেতরে যা। না, যেতে হবে না। এই নিন আপনার ফ্রিজ। কি গন্ধ! ওকে দাও। ঠিক আছে। এই নাও। ইসালা, এ তো আমারই ইয়ের গন্ধ। তা বলছি বাবা কেষ্টা, সবাই এর কি একই গন্ধ? আমি জানি না। তাহলে এখানে এসেছো কেন? কেন এসেছিলাম মনে পড়েছে। আসলে একটি মেয়েকে আমি ভালোবাসি, কিন্তু তার বাবা করছি তোমাদের ভালোবাসায় বাধা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু এ কথা আপনি জানলেন কি করে? আরে আমার নাম সাধু, মাথায় আমার জাদু। আমি মানুষের ছায়া দেখলে তার নাভির নিচে কি আছে সব বলে দিতে পারি। তাই নাকি? আমার বাবা সব বাবার বাবা, সাধু বাবা। হ্যাঁ, এই তো কয়েকদিন আগে একজন গর্ভবতী মহিলা এসে আমাকে বললো, সাধু বাবা আমার ছেলে হবে না মেয়ে হবে। তা আপনি কি বললেন? তার সেই চোখ দেওয়া কথা শুনে রাগ তো আমার মাথায় উঠে গেল। আমি তাকে বলে দিলাম তোর একটা বিড়াল বাচ্চা হবে। বিড়াল বাচ্চা? মুখ থেকে বেরিয়ে গেল, কারণ আমার তো সেদ্ধ বাক্য না। আমার সেই কথা শুনে মেয়েটি আমাকে গালাগালি দিতে ওই ঘরের মধ্যেই চলে গেল। কিছুদিন পরে ঘরে এসে দেখি মিয়াও শব্দ হচ্ছে। দরজা খুলে দেখি সেই মেয়েটি একটি বিড়াল বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে, আর আমাকে দেখার সাথে সাথে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, সাধু বাবা আমাকে বাঁচাও, আমার লোক অপবাদ ঘোচাও। আপনি তখন কি করলেন? তার সেই কান্না আমি আর সহ্য করতে পারলাম না। সঙ্গে সঙ্গে ঝোলা থেকে একটা মাদুলি বের করে ওই বিড়াল বাচ্চার গলায় ঝুলিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সেই বিড়াল বাচ্চা মানুষ বাচ্চা হয়ে কলেজে পড়াশোনা করে এখন মন্ত্রী হতে চলেছে। সত্যি আপনি মানুষ নন, আপনি গিরিগোবর্ধন। তা আপনি আমাকে বাঁচান সাধু বাবা। আরে হবে সব হবে। ওই মেয়েটাকে আপনি আমার কাছে এনে দিন, আমি আপনার পায়ে পড়ছি। আরে পা ছাড়, কি গন্ধ বেরোচ্ছে। আমি তো বলেছি তাকে তোমায় এনে দেবো। আরে এ তো জ্যোতিষ বিদ্যা, কিছু জিনিসের প্রয়োজন আছে। তা বলুন আমাকে কি আনতে হবে বলুন। তেমন কিছু নয়, আর তুমি শুধু ওই 10 লিটার বাঘের দুধ সংগ্রহ করবে। হ্যাঁ, 10 লিটার বাঘের দুধ? হ্যাঁ, কম হলে হবে না, কারণ 3 ঝুড়ি মিষ্টান্ন তৈরি করতে 10 লিটার বাঘের দুধ তো লাগবেই। কিন্তু সাধু বাবা, ওই বাঘের দুধ আনতে গেলে বাঘ তো আমাকে খেয়ে ফেলবে, তখন ওই মেয়ে ছেলে নিয়ে আমি কি করব? ঠিক আছে, তুমি যখন বাঘের দুধ সংগ্রহ করতে পারবে না তখন একটা কাজ করো, 1 লিটার, মাত্র 1 লিটার মাদি কাংড়ার প্রস্তাব নিয়ে এসো।
মাদি কাঁকড়ার প্রস্রাব। আরে কাঁকড়া যে প্রস্রাব করে এ তোমার বাবার জন্মেও শুনিনি। তা শুনবে কি করে? বলতে শুনবে কি করে? এখন তো জ্ঞান ছেড়ে বিজ্ঞানের যুগ, তাই তো আমি তাক তুক ছেড়ে দিয়ে এখন এই মাদুলি দিচ্ছি। ওই মাদুলি হলে ভালো হয়। তা ওর দাম কত? এক একটা 500 টাকা দাম। ঠিক আছে তাহলে মাদুলি দিন। তোমাকে কিন্তু দুটো মাদুলি নিতে হবে। দুটো? একটা মেয়ের জন্য একটা মেয়ের বাপের জন্য। ঠিক আছে তবে দুটোই দিন। তার আগে তুমি আমাকে টাকা দাও। টাকা হ্যাঁ টাকা। এই যে লাল সুতোর মাদুলিটা হচ্ছে নর্তন মাদুলি। নর্তন? আর এই যে কালো সুতোর মাদুলিটা হচ্ছে শয়ন মাদুলি। এই নর্তন আর শয়নটা কি? এই শয়ন মাদুলিটা মেয়ের বাপের হাতে বেঁধে দিলেই সে শুয়ে থাকবে, আর এই নর্তন মাদুলিটা মেয়ের হাতে বেঁধে দিলেই সে নাচতে নাচতে তোমার কাছে চলে আসবে। জল খাবো? আমি একটু জল খাবো। রাধা, এই রাধা, একটু জল নিয়ে আয় তো মা। আমি জল নিয়ে এসেছি বাবা। জল জল। কি মিষ্টি। মিষ্টি? আরে জল না আমার মেয়ে। আপনার মেয়ে? না জল 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 জল। ওই মিষ্টি জল খেয়ে না আমার আসল কথাটা মনে পড়ে গেল। আরে আবার কি কথা? আপনি তো জানেন ওই যশোদা দেবীর নাম। এত বড় কোম্পানির মালকিন, কিন্তু তার মেয়ের বিয়ের জন্য আপনাকে একটিবার যেতে হবে। তার মেয়ের বিয়েতে তো কোনো অসুবিধা নেই। তার নাম শুনলে কত ডাক্তার, মাস্টার, নেতা, মন্ত্রী ছেলেরা একেবারে লাইন দেবে। না 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 না, আপনি যেটা ভাবছেন সেটা নয়। তাহলে বাধা কোথায়? আসলে মেয়েটি একটি পাগলি। পাগলি? হ্যাঁ, সেই জন্যই তো আপনাকে ডেকেছেন। আপনি যদি সময় করে ওর জন্য একটা পাত্র সংগ্রহ করে দিতে। আরে দেব দেব দেব, ওর জন্য আমি কষ্ট করব, একেবারে জান লড়িয়ে দেব। কিন্তু দেবে দেবে দেবে, আপনি যত টাকা চাইবেন ওরা দেবে। তাহলে পাগলি মেয়েরও বিয়ে হবে। তাহলে চলুন কথাবার্তা বলে ওই অ্যাডভান্স নিয়ে আসবেন আগেই। হ্যাঁ, আমি কিন্তু কার নিয়ে এসেছি। তুমি গাড়ি নিয়ে এসেছো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একটু এখানে দাঁড়াও, আমি ঘরের ভেতর থেকে কিছু জিনিসপত্র নিয়ে ওই গাড়ির কাছে আসছি। তাই যাও তাই যাও। হে রাধা, এবার তুই এই মাদুলিগুলো কাজে লাগা। আরে তোর মাদুলির নিকুচি করেছে। আমি ওইসব মাদুলি টাদুলি চাই না, আমি চাই তোকে, কারণ আমি যে তো রাধা। নামটি তোমার রাধা, প্রেম করো না রাধা, দূরে দূরে মন থাকলে পরে যায় না সে তো বাধা। না 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 না, নামটি তোমার রাধা, প্রেম করো না রাধা, দূরে দূরে মন থাকলে পরে যায় না সে তো বাধা। না 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 না, নামটি তোমার রাধা। তুমি আমার কেষ্ট হলে আমি তোমার রাধা, প্রেমে নদী ডুবতে হলে ডুববো না রাধা, ডুববো না রাধা। তুমি আমার কেষ্ট হলে আমি তোমার রাধা, প্রেমে নদী ডুবতে হলে ডুববো না রাধা, ডুববো না রাধা। নামটি তোমার রাধা, প্রেম করো না রাধা, দূরে দূরে মন থাকলে পরে যায় না সে তো বাধা। না 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 না, নামটি তোমার রাধা। রাস্তায় দাঁড়িয়ে ড্যান্স ধামাকা করা হচ্ছে। 1 নম্বর কেস দিয়ে লকআপে ঢুকিয়ে একদম ভালো টাইট করে দেবো। এই এই রাধা, আরে চুপ করে আছিস কেন? কিছু একটা বল। আপনি কি বলছেন স্যার? একবার বলছেন চুপ করতে, আবার বলছেন মুখ খুলতে। আইনের খাতায় এসব কি করে হয় স্যার? বাইরে বোকা হয়। আমরা দেশের পুলিশ যখন যে দল সরকারে থাকি তাদের হয়ে যেমন আমরা কাজ করি, তেমনি আমরা যখন যা বলি সেই কথা মতো তোদের চলতে হবে। কেন? মানুষ কি খেলনা নাকি? খেলনা? এখন তোদের আমি খেলনার মতো নাচাবো। তবুও রাধা মুখ খুলবে না কেন? আমার সঙ্গে কথা বলতে হলে 100 টাকা ফ্রি দিতে হবে। মানে? দেখতে পাচ্ছেন না, এটা মজা সমর অফিস।
এই মধুসূদনের অফিসে দাঁড়িয়ে কথা বলতে হলে প্রথমে 100 টাকা ফ্রি দিতে হবে। কিন্তু আপনি অনেকক্ষণ থেকে অনেক কথা বলছেন, তাই আপনার পকেট থেকে এই 100 টাকা বের করে নিলাম। পাবলিক হয়ে পুলিশের পকেটে হাত? পুলিশ হয়ে আপনি যদি ভালোবাসার মাঝখানে রুল ঢুকিয়ে দিতে পারেন, তাহলে পাবলিকও পারে আপনার কাছ থেকে টাকা নিতে। এই রাধা, আমি অভিরাম, অকালে মারি মানুষের মাথায় বাদ। আজকে বাজকে তোরা বাধা দিচ্ছিস, আর তোদের আমি আর আগে ওই চোর ডাকাতদের পেটেন স্যার, কারণ আমরা তো চুরি ডাকাতি করিনি, প্রেম করেছি প্রেম। আর আইনের খাতায় প্রেম কোনো অপরাধ নয়। আছে, প্রেমের নাম করে খুন ধর্ষণ করলে ফাঁসি আছে, রাস্তাঘাটও করো মধুসমর অফিস করলে দোষ আছে। তাই আমি গুলি করে তোদের প্রেম ভাঙবো। টাকা ছিনতাইয়ের অপরাধী তোদের নামে আমি কেস করব, বেআইনি অফিস করি, মধ্যস্থতা এবং গণৎকার হয়ে মানুষ ঠকালেই যাবজ্জীবন কারাদণ্ড। তবেই বুঝবি এই অভিরোধ কেমন বাহুল। অফিসার, আজ আমার জন্মদিন, একটু পরে আমন্ত্রিত গেস্টরা এসে পড়বে, তাই আলোয় আলোয় ঝলমল করছে আমার এই বাড়ি। মাইকে বাজছে মঙ্গলের সানাই, কিন্তু না, ওই মঙ্গলের সানাই আর বাজবে না। এবার এখানে বেজে উঠবে ওয়েস্টার্ন মিউজিক। তাই তো আমি নিজেকে এসে সাজিয়ে অ্যাডভান্স এখানে চলে এসেছি। আজ আমি আর বন্ধুদের সাথে নাচবো, গাইবো আর ড্রিঙ্ক করবো। নো নেভার, আমি কিন্তু সেটা মানবো না। তুমি কি কোথাও বেরোচ্ছ? আজ হঠাৎ এই প্রশ্ন? না মানে আজ আমার জন্মদিন, তাই। ও তোমার জন্মদিন? তা তোমার জন্মদিনে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। শুধু শুভেচ্ছা, আর কিছু দেবে না? স্ত্রীর রোজগারে বেঁচে থাকা স্বামীর শুভেচ্ছা ছাড়া আর কি বা দেওয়ার আছে? ঠিক আছে, আর কিছুই দিতে হবে না। আজ আমার জন্মদিনে আমি একটা পার্টির অ্যারেঞ্জ করেছি, একটু পরে আমন্ত্রিত গেস্টরা এসে পড়বে, তাই তোমাকে আজ বাড়িতে থাকতে হবে। আর সেসব আমন্ত্রিত গেস্টদের মধ্যে অশান্ত হাজরা নিশ্চয়ই আছে। ওই অশান্ত হাজরার প্রতি কেন তোমার এত জেলাসি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কি জানো না, হি ইজ মাই বস। সব থেকে বড় কথা, আমি ওর কোম্পানিতে চাকরি করি। আরে কি চাকরি করো তুমি? কি চাকরি করো তুমি? চাকরি মানে এই নয় যে বসের সঙ্গে সারা রাত কাটাবে। চাকরি মানে এই নয় যে অর্ধনগ্ন পোশাক পরে বসের হাতে মদের পেক তুলে দেবে। চাকরি মানে এই নয় যে আমি তোমার মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না। তুমি এত নীচ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আরে আমি নিজ বলেই তো তোমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছি না। এনিওয়ে, তোমার জন্মদিনের পার্টি মহা ধুমধাম করে পালন হোক, এটাই আমার বাসনা। ওকে বাই। কিন্তু আমি যখন বলেছি তখন তুমি কোথাও যেতে পারবে না। এটা তোমার অনুরোধ না আদেশ? নো 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 নো, এটা তোমার ডিউটি। স্বামী হিসেবে স্ত্রীর প্রতি এটা তোমার কর্তব্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্বামী নামে রবার স্ট্যাম্পটা পার্টিতে প্রেজেন্ট থাকলে তুই মানে নিঃসংকোচে পরপুরুষের সঙ্গে মেলামেশা করতে পারবে, এটাই তো? তুমি কিন্তু তোমার সীমা লঙ্ঘন করছো। আর তুমিও তোমার সীমার মধ্যে থাকার চেষ্টা করো। এই সাগর দাস! এই সাগর! এটা আকাশের পরিবারের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা নয়। দুঃখের বিশ্ববিদ্যালয়ে পড়ে হয়তো আমি পঙ্গু হয়ে গেছি, কিন্তু কারুর গায়ে কখনো হাত তুলিনি। জীবন সংগ্রামে হয়তো আমি হেরে গেছি, কিন্তু মারামারির শিক্ষা আমি কাউকে দিইনি। তাই বলো বৌমা, নিঃসংকোচে বলো কি হয়েছে। না মানে আজ আমার জন্মদিন, একটু পরে আমন্ত্রিত গেস্টরা এসে পড়বে, তাই আমি ওকে বাড়িতে থাকতে বলেছিলাম। কিন্তু কিন্তু আমাকে। এই সাগর, এসব কি শুনছি আমি? কেন তুই থাকতে পারবি না? কেন থাকবো? ওরে তুই যে ওর স্বামী রে ভাই। স্ত্রীর জন্মদিনে স্বামী না থাকলে কি চলে? তাছাড়া বাইরে থেকে গেস্টরা আসছে, আর সেসব গেস্টদের হাতে মদের পেক তুলে দিয়ে আপ্যায়িত করার জন্য আমাকে থাকতে হবে। জন্মদিনের পার্টিতে মদ দেওয়াটা কোনো নতুন কথা নয়। নতুন কথা নয়, কিন্তু খুব কদর্য কথা। মদের যদি এতই শখ, তাহলে কোনো হোটেল বুক করে নিলে না কেন? আর তাছাড়া তুমি যেখানে জন্মদিন পালন করবে সেই পারমিশনটা দাদার কাছ থেকে নিয়েছো? পার্টি করার জন্য পারমিশন নেব আমি? না 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 বৌমা, না, পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি আমাদের ঘরের লক্ষ্মী, তোমার সবকিছুতে অধিকার আছে। তাই বলছি সাগরা যেখানেই থাকবে
এবং তোমার কাছেই থাকবে। কেন দাদা, কিসের জন্যে? এর উত্তর আমি তোকে দিতে পারবো না রে ভাই। দাদা শুধু বলছি ঘরের ভেতরে চল, বাইরে থেকে অতিথিরা আসছে। দাদা কেন কেন এই নির্মম আদেশ তুমি আমায় দিচ্ছ? ওরে ঘরের সম্মান রক্ষার জন্য রে ভাই। রামায়ণে রামচন্দ্রের জন্য লক্ষণ 14 বছর ফলাহারে ছিল, শক্তিশালী ছিল। আজ তোর বুকে শক্তিশালী আঘাত হানছে জেনেও শুধু ঘরের সম্মান রক্ষার জন্য বলছি রে ভাই। চল ঘরের ভেতরে চল। দাদা চল না, ঘরের ভেতরে চল। ইডিয়েট! রাস্কেল! ইচ্ছে করছে এক্ষুনি আমি ওকে ডিভোর্স করে দিই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সানা। নো, আমি আপনার সাথে একটা কথা বলবো না। বাট ওয়াই? আমার অপরাধটা কি? দেরি করে আসাটা আপনার বিরাট অপরাধ। কিন্তু কেন যে দেরি করে এসেছি সেটা জানা দরকার। তোমারও আছে কিনা? আছে, কিন্তু তার জন্য এত লেট। কিন্তু কি করব বলো, তোমার জন্মদিনে একটা বড় উপহার দেওয়ার জন্য এত লেট হয়ে গেছে। তো দিন সে দেখে কি উপহার দিন না? ও নো, সেই গিফট তুমি দেখতে পাবে না, শুধু শুনতে পাবে। আর সেই উপহারের কথা শুনলে তুমি একেবারে আত্মহারা হয়ে যাবে। শোনান না স্যার, সেই গিফটের কথা শোনান না। কি আর বলবো সানা, আসন্ন বিধানসভা ইলেকশনে সর্বসম্মতিক্রমে তুমি নির্বাচনে লড়বে। আই মিন তুমি হবে আমাদের ক্যান্ডিডেট। ওয়াও, সত্যি স্যার? ইয়েস সানা, পার্টির সভাপতি হিসাবে আমি তোমার নামটা রিকমেন্ড করে পার্টির হাই কমান্ডের কাছে পাঠিয়েছি। উনি তোমাকে মেনেও নিয়েছে। কিন্তু স্যার। আরে কিসের কিন্তু? তুমি যদি একবার ভোটে জিতে যাও তাহলে তোমার মন্ত্রী হওয়াটা ফাইনাল। আর তুমি যদি একবার মন্ত্রী হয়ে যাও তাহলে তোমার ভাগ্যটাই বদলে যাবে। তোমার পাওয়ার, প্রেস্টিজ, মানি সব বেড়ে যাবে। এয়ার কন্ডিশন বাংলোতে থাকবে, দামি দামি গাড়ি চড়ে ঘুরে বেড়াবে, পুলিশ, আমলা, অফিসার, পাবলিক তোমাকে সেলুট দেবে। তারপর টিভি চ্যানেল, নিউজ পেপার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ শুধু তোমার নাম, তোমার গুণগান আর তোমারই প্রশংসা। স্যার বন্ধ করুন, স্যার বন্ধ করুন, না হলে আমি হার্ট অ্যাটাক করে মারা যাব স্যার। নো নেভা, তুমি মারা গেলে তোমার রূপ যৌবনের সুন্দর গন্ধ আমি নেব কেমন করে? সেটা তো আপনি এনি টাইম পাচ্ছেন স্যার, কিন্তু আমি ভাবছি ইলেকশনে দাঁড়াতে হলে তো অনেক টাকার দরকার। ডোন্ট ওয়ারি, টাকার ব্যবস্থা আমিই করব। সত্যি স্যার, সত্যি? আপনি মানুষ নন, আপনি আমার কাছে সাক্ষাৎ দেবতা। আরে দেবতা হতে সারাতক্ষণে স্বর্গের নন্দন কাননে থাকতে। ইন্সপেক্টর, হ্যাপি বার্থডে টু ইউ সানা। ইয়েস সানা, ইন্সপেক্টর ঠিকই বলেছে। আমি স্বর্গে থাকলে রম্ভা, মেনকা কিংবা উর্বশীদের হাতে আমি মদ পান করতাম। কিন্তু আপনি চাইলে এই মুহূর্তে বাড়িটা স্বর্গেই পরিণত হয়ে যাবে। রম্ভার হাতে থাকবে মদের পেক, আর সেই পেক আপনার ঠোঁটকে স্পর্শ করবে। দারুণ দারুণ হবে, দারুণ। পায়ের রমঝম শব্দে আপনাকে বিমোহিত করবে। ওয়াও! বসে নাচ গান আপনাকে একেবারে মুগ্ধ করে দেবে। সানা, সাথী মদের ট্রেটা নিয়ে এসো। অর্ডার মাফিক নিয়ে এসেছি মেম সাহেব। জাস্ট লাইক এ গুড গার্ল। এবারে পেগুলো আমার বসেদের হাতে দিয়ে দাও। কিন্তু কোনো ক্ষেত্রে নয়, যাও, আমি যখন বলছি দিয়ে এসো, যাও বলছি। এই নিন স্যার। এবার তুমি একটু নাও সুন্দরী। নো থ্যাঙ্কস। জন্মের সময় আমার মা আমার মুখে মধু খাইয়েছিলেন, তাই মদ খেয়ে অন্য কারো মতো রং মেখে সংসেজে আধুনিক জীবনের নামে ঢং দেখাতে পারবো না। ও আই সি, তাহলে আমাদের সঙ্গে একটু নাচো গাও। নাচ গানের নামে দেহটাকে যারা নগ্ন করে নাচে সে মেয়ে আমি নই। কারণ আমার দাদা আমাকে এই ওড়নাটা কিনে দিয়ে বলেছিলেন, ওরে বোন, বহু কষ্ট করে এই ওড়নাটা আমি তোর জন্য কিনে এনেছি, সেটা অন্য কারোর জন্য খুলে দিই, তো নিজের ইজ্জতটাকে নষ্ট করিস না, করিস না, করিস না। রমেশ, তুই আমাকে ইনসাল্ট করছিস? আজ এখানে তোকে আমার মতো নাচতে হবে, গাইতে হবে, আনন্দ করতে হবে। তোমাদের আনন্দের নাম তো ভোগ। সেই ভোগের জন্য স্বামী সন্তানের প্রয়োজনে ঢাকে রাখা ঈশ্বরের সৃষ্টি নারী দেহটাকে নগ্ন করে তুমি এই কামান্ড পশুদের উপহার দিয়ে আনন্দ পেতে পারো,
কিন্তু এই সাথী তা পারবে না। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ইউ রাস্কেল, তোর অবস্থা এবার আরো খারাপ হবে। ও সানা, ও মাশরুর ডার্লিং, তোমার কথা কিচ্ছু মনে করো না। আমি খালি বসি, আজ আমি নাচবো, গাইবো, আর ওকেও নাচাবো। এই সাথে নাচ, আমাদের সাথে নাচ, নাচ বলছে নাচ। क्या रंग आई है मोहब्बत रंग लाई है, डम डम डुबा 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 डम डम डुबा डुबा, डम डम डुबा 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 डम डम डुबा डुबा। आई है मोहब्बत रंग लाई है, डम डम डुबा 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 डम डम डुबा डुबा, डम डम डुबा 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 डम डम डुबा डुबा। बनाएंगे सागर छलकाएंगे, ना होश में आएंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे। जोड़ी का सोना नहीं, दिल है हमारा खिलौना नहीं। तेरी जोड़ी का सोना नहीं, दिल है हमारा खिलौना नहीं। कैसे खरीदोगी तुम प्यार में, बिकते नहीं ये दिल बाजार में। हम यूं भी जाएंगे, हम तो टकराएंगे। नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे, तेरे इश्क में नाचेंगे। क्या रंग आई है मोहब्बत रंग लाई है, डम डम डुबा 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 डम डम डुबा डुबा, डम डम डुबा 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 डम डम डुबा डुबा, डम डम डुबा 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 डम डम। এই চুপচাপ এখান থেকে চলে যা, নাহলে দুটোকে প্রাণে মেরে ফেলবো। আউট, আই সে গেট আউট ফ্রম হিয়ার, আউট। রিল্যাক্স, রিল্যাক্স বয়। অলরাইট, আমি চলেই যাচ্ছি। আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, যার জন্য তুই আমার গায়ে দুবার হাত তুললি, তাকে কিন্তু তুই ধরে রাখতে পারবি না। অশান্ত, ঈগল পাখির মতো ছো মেরে ওকে আমি তুলে যাব। অশান্ত হাজরা, মাইন্ডেড। অশান্ত হাজরা, সাবধান সাগর দাস, তুই পুলিশের গায়ে হাত দিয়েছিস, পুলিশের সামনে হাজরা বাবুর মতো লোককে মেরেছিস। তাই আজ থেকে আমি তোর পেছনে ছায়ার মতো লেগে থাকবো। সব বুঝে আমি খুব মারবো, এমন কেস তোর নামে ঠকবো যে ইডি সিবিআই এসেও তোকে বাঁচাতে পারবে না। কারণ আমি অভিরাজ, অকালে মারি, মানুষের মাথায় বাল। অভিরাজ, সেই বাজে আঘাতকে বুমারে করে আমি তোর মাথাতে আনবো। রাজাকে খুন করে শ্মশানে চিতায় আমি জ্বালিয়ে দেব। ধনী শিল্পপতি হয়ে, শান্তি রক্ষার পুলিশ হয়ে তোরা যদি মদ খেয়ে পর স্ত্রীর সঙ্গে অভদ্র আচরণ করতে পারিস, তাহলে সেই স্ত্রী স্বামী হিসেবে আমিও তোদের খুন করতে পারি। বাট তোরা আমার গেস্ট, ভদ্রলোক, তুমি এইভাবে ওদেরকে হাত তুলতে পারো না। কি বললে? ওরা ভদ্রলোক? আরে যেসব ভদ্রলোকরা পরে সংসারে এসে মদ খেয়ে সে ঘরের মা বোন বউদের নিয়ে টানা হ্যাচড়া করে, তারা ভদ্রলোক? ছোট ভাইটা যেমন একটা অভদ্র, বড় ভাইটাও তেমনি একটা উল্লেস। ইচ্ছে করছে দুজনকে ছেতো বেটা করে। এই শোনো,
আজ তোকে মেরে ফেলবো বল। বল। ছেড়ে দাও ছেড়ে দাও বলছি। আমাকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও। দিলেন তো আমার এমন দামি জুতোটা নষ্ট করে। বৌমা আমি ইচ্ছে করে করিনি, হঠাৎ পাটা লেগেছে। এমন দামি জুতো কোনোদিন আপনারা দেখেছেন? জানো এই সাগরদাস, বেশি চিৎকার না করে তোমার এই গায়ের শার্টটা খুলে আমার এই জুতোটা পরিষ্কার করে দাও। কি বললে? আমি তোমার জুতো পরিষ্কার করব? তুমি যদি না পারো তাহলে তোমার এই পঙ্গু বড় ভাইকে বলো। তবে শয়তানি। এই সাগর, বৌমার গায়ে হাত তুলিস না ভাই, ভাই বৌমার গায়ে হাত তুলিস না, ছেড়ে দে, ছেড়ে দে, মেয়েটা মরে যাবে যে। মরে যা। সাগর মরে যাক ওর মতো মেয়ের। মরে যাওয়াই বৌমা, বৌমা হে ভগবান, এখন আমি কি করব? আপনাকে কিচ্ছু করতে হবে না মাননীয় ভাসুর ঠাকুর, আপনাকে কিচ্ছু করতে হবে না। শুধু আপনার ভাই একদিন আমাকে যে শাখাগুলো পড়িয়েছিল, এই শাখা এই শাখা আমি খুলে দিলাম। আপনার ভাইয়ের নামে পড়ায় সিঁদুর আমি মুছে দিলাম। আমি এখন আসছি মাননীয় ভাসুর ঠাকুর, আমি এখন আসছি। গুড বাই ভাসুর ঠাকুর, গুড বাই। যেও না, তুমি আমাদের হাজার লাঞ্ছনা গঞ্জনা দাও, সব আমরা মুখ বুঝে সহ্য করবো, তবু এত রাত্রে বাড়ি ছেড়ে চলে যেও না বৌমা। না না, যেভাবেই হোক বৌমাকে আমায় ফেরাতেই হবে। বৌমা, বৌমা।